ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধস, নারী শিশুসহ 6 জনের মৃত্যু। আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। বিচার বিভাগ সংস্কারে কমিশন গঠন ইতিবাচক, পৃথক সচিবালয়ের পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ 6 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিকুল ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ধসের ঘটনা ঘটে। দক্ষিণ ডিকুল এলাকায় রাতে পাহাড় ধসে মা ও 2 মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া সকালে কক্সবাজারের উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। এ সময় 3 বসতঘর ধসে পড়ে। পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুলিবিদ্ধ 6 জনের মরদেহ গুনে গুনে ভ্যানে তোলার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেনকে দেখা যায়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তে উঠে আসে এই ঘটনার সম্পৃক্ত ছিলেন আরাফাত। বিষয়টি প্রকাশ্যে আসাতেই আত্মগোপনে চলে যান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বরিশাল। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন আরাফাত হোসেন। বিচার বিভাগকে কার্যত অর্থে স্বাধীন করতে হলে পৃথক সচিবালয় করার পরামর্শ আইনজ্ঞদের। দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে প্রস্তাব সময়োপযোগী বলেও মনে করেন তারা। বিচার বিভাগ সংস্কার ও সংবিধান সংশোধনে কমিশন গঠন করাকে ইতিবাচক উল্লেখ করে এসব মতামত দেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করে দেয়। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে বিচার বিভাগের সংস্কার ও সংবিধান সংস্কারে শাহদিন মালিককে দিয়ে কমিশন গঠন করাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন আইনজ্ঞরা। অ্যাটর্নি জেনারেল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারেই করেছে। বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। আইনজ্ঞরা বলছেন, সংবিধান ও বিচার বিভাগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় দেশে ফ্যাসিজম তৈরি হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট থাকা, অর্থাৎ রাষ্ট্রের যে 3টা অঙ্গ, সেই অঙ্গের যে প্রতিফলনটা আমরা দেখতে চাই। যদি সেক্রেটারিয়েটটা সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে না আসেন, তাহলে এই যে প্রভাব বিস্তার করার যে বিষয়টা, উদাহরণ হিসেবে বলি, একজন বিচারপতি আমাকে বলেছিলেন যে আমাদের এমপিও সংক্রান্ত বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় স্বাধীনভাবে বিচার করার এখতিয়ার নেই। সংবিধানে গত 15 বছরে অনেক কাটাছেঁড়া হয়েছে, যেখানে জনগণের মতের প্রতিফলন ঘটেনি। দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময় উপযোগী বলে মন্তব্য করেন আইনজ্ঞরা। একটা দল থেকে নির্বাচিত হবেন, সেই দলের এগেনস্টে আপনি ভোট দিতে পারবেন না। সো ডেমোক্রেসিটা তো পার্লামেন্টেই আপনি কার্টেল করে ফেলছেন। মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রে কার্টেল করা, ঠিক তেমনিভাবে ন্যায়পাল ছিল আমাদের সংবিধানে, সেটা অ্যাবলিশ করা হয়েছে। আমার ব্যক্তিগত মত, নট অ্যাটর্নি জেনারেল হিসেবে, 70 অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন। পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন এবং 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি বলেও জানান আইন বিশেষজ্ঞরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
হরিলুটের ক্ষেত্র হয়ে উঠেছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। সংঘবদ্ধ দুর্নীতির অংশ হিসেবে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে ৩-৪ গুণ বেশি। সঞ্জয় অধিকারের ধারাবাহিক রিপোর্টের আজ তৃতীয় পর্ব। মাতারবাড়ি 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরে উদ্বোধন করছি। গত 15 বছরে নতুন বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন কিংবা চুক্তি সবই হতো শেখ হাসিনার নির্দেশে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন কালেক্টরের ভূমিকায়। উপদেষ্টা হিসেবে সহায়তা করেন ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী। এই উচ্চ পর্যায়ের সিন্ডিকেটের যোগ সাজসেই সুন্দরবনের কোল ঘেঁষে রামপালে ভারতের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়েছে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পরিবেশবাদীরা প্রতিবাদ করলেও তা আমলে নেওয়া হয়নি। তারা কি করে এই ধরনের সেন্সিটিভ এলাকায় এই ধরনের শিল্প এলাকা গড়ে তোলার অনুমতি পেল, ছাড়পত্র পেল, সেগুলো দেখতে হবে। ধারণা ছিল যে এখানে শুধু একটা পাওয়ার প্ল্যান্টই আছে, অন্য কিছু হচ্ছে না, বাট এই যে পুরো এলাকাটা ডেভেলপ করছে, এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে অন সুন্দরবন। আমি এটা মনে করি এটা স্টপ করা উচিত। বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমও চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। স্থানীয় বসতিদের উচ্ছেদ করে বল প্রয়োগের মাধ্যমে এটি নির্মাণ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বহু নিরীহ মানুষ। এক্ষেত্রে নৌবাহিনী থেকে সম্প্রতি অব্যাহতিপ্রাপ্ত উচ্চাভিলাষী কর্মকর্তা এম সোহায়েল ভাড়াটে গুন্ডার মতো এস আলমকে সহায়তা করেন। পটুয়াখালীর পায়রাতেও চীনের সাথে যৌথভাবে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। মাতারবাড়িতেও গড়ে উঠেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। সরকারের নীতির ভিতরেই এমনভাবে সুযোগগুলোকে তৈরি করে রাখা হয়েছে যে জাতীয় নীতিকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা হয়েছে। এটির ভিতরেও আসলে কয়লাকে রাখা হয়েছে সুযোগ হিসেবে, এলএনজিকে রাখা হয়েছে জ্বালানি হিসেবে, এবং এই ধরনের জ্বালানিগুলোকে রেখে নবায়নযোগ্য জ্বালানিকে খুব স্বল্প মাত্রায় সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা যায় ভারতে প্রতি ইউনিট কয়লাভিত্তিক বিদ্যুতের দাম 5 থেকে 8 টাকা, চীনে 4 থেকে 6 টাকা। তবে বাংলাদেশে খরচ পড়ছে প্রায় 15 টাকা। অসম চুক্তির মাধ্যমে লুটপাট করতেই দাম নির্ধারণ বলছেন বিশ্লেষকরা। সরকারের ধাপে ধাপে এই সমস্ত জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের জন্য সহজতর হলো যার সাথে যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টগুলো রিনিউ না করা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাপনের পাপে রীতিমতো ধ্বংস ক্রিকেটের মেরুদণ্ড, অব্যবস্থাপনার প্রভাব পড়ে টিম পারফরমেন্সেও। আবার আমন্ত্রণ 21 সংবাদ। ভারতের বাধায় মেরামত করা যাচ্ছে না মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকাবিল সীমান্তে ধলে নদীর ভেঙে যাওয়া বাঁধ। আবারও যদি উজানের ঢল আসে তলিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিগত বন্যায় ধলই নদীর বাংলাদেশ প্রবেশ মুখে মোকাবিলে দেখা দেয় বিশাল ভাঙ্গন। এই ভাঙ্গনের ফলে কমলগঞ্জ উপজেলার বড় একটি অংশ বন্যাক্রান্ত হয়। পানি কমে যাওয়ার পর ভেসে উঠেছে মোকাবিলের ভাঙ্গনটি। 120 মিটার জায়গা জুড়ে নদীর বাঁধ ভেঙে মিশে গেছে নদীতে। ঝুঁকিতে রয়েছে বাঁধের আরও কয়েকশো মিটার। প্রায় 250 ফিট পুরাটা ভেঙে গেছে। তারপরে মোকাবিলের গ্রামের ভিতর দিয়ে অর্ধেক ধসে গেছে প্রায় 500 ফিট। বাড়ির দিক দিয়ে পানি ঢুকছে, পুকুরের মাছ টাছ নিচে সব। এ ভাঙ্গনে ফসলি জমির ওপর সৃষ্টি হয়েছে নতুন একটি নদীর অবয়ব। স্থানীয়রা জানান নতুন করে উজান থেকে পানি এলে বন্যায় ডুববে তারা। এই ভাঙ্গার কারণে আমরা এলাকারবাসী খুবই কষ্ট পারাম। বন্যাটা বৃষ্টি দিলেই এলাকা ডুবে যায়। পানি উন্নয়ন বোর্ড বিএসএফ কে দিয়ে একটা অনাবৃষ্টি পত্র এনে জরুরি ভিত্তিতে কাজ শুরু না করলে আবারও বন্যায় এই এলাকা প্লাবিত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে নোম্যান্স ল্যান্ড হওয়ায় ভারতের অনুমতি ছাড়া বাঁধটি মেরামত করা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে বিজিবি এবং জেআরসি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা যদি ভারত থেকে অনুমতি পাই তাহলে জরুরি মেরামত বাজেট থেকে এই বাঁধটি পূর্ণ সেকশনে মেরামত এবং তৈরি করে দেওয়া সম্ভব হবে। এলাকাবাসী জানিয়েছেন স্থানীয় পর্যায়ে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর সাথে কথা বলেছে বিজিবি, কিন্তু কোনো সুরাহা হয়নি।
মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানান রিপাবলিকান প্রার্থী। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না। প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন গত জুন মাসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেওয়ার পর বাইডেনের জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক হয়। আর এই বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির জানায় অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবারও বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা। ট্রাম্পও বলেছিলেন প্রস্তুত তিনি। তবে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করে বসেন উগ্র বামপন্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে তিনি জিতেছেন, যদিও সিএনএনের জরিপ বলছে বিতর্কে কমলার পয়েন্ট 63 আর ট্রাম্পের 37। এবারে খেলার সংবাদ। নাজমুল হাসান পাপন গত এক যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুকুটহীন সম্রাট। ক্ষমতার দাপটে ক্রিকেট বোর্ডে যা ইচ্ছে তাই করেছেন। বেশিরভাগ পদেই বসিয়েছেন নিজের পছন্দের লোক। পাপনের পাপে রীতিমতো ধ্বংস হয়েছে ক্রিকেটের মেরুদণ্ড। ক্ষমতার পালাবদলে বেরিয়ে আসছে পাপন ও তার অনুসারীদের সব অনিয়ম। সাবেক ক্রিকেটার ও সংগঠকরা মনে করেন পাপন আমলে বিসিবির অব্যবস্থাপনায় প্রভাব পড়েছে জাতীয় দলের পারফরমেন্সেও। আকাশুজ্জামানের রিপোর্ট। 2012 সাল বিসিবির সভাপতির চেয়ারে বসেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। এক বসাতেই 12 বছর পার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বেশিরভাগই এসেছে আইসিসি ও এসিসির লভ্যাংশ থেকে, বাকিটা সিরিজ আয়োজন ও টিভি সত্ত্ব। তাহলে পাপন ও তার অনুসারীরা করেছেনটা কি? এত টাকা কোথায় খরচ করেছে পাপনের বোর্ড? সবশেষ বাজেটে দেখা যায় কারি টাকা খরচ হয়েছে লজিস্টিক অপারেশন ও বিপিএল পরিচালনায়। সময় কিন্তু বলা হতো যে আইপিএল এর পরেই বিপিএল, সেই জিনিসটা আমাদের শুরুটা যেরকম ছিল সেটা আস্তে 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 আমরা কিন্তু পতনের দিকে যেতাম। আমার মনে হয় পুরো ওভারঅল আপনি যদি সিনারিও দেখেন 12-14 বছরে আমার মনে হয় যে খুব একটা বেশি আমরা ডেভেলপ করি নাই। উন্নয়ন তো হয়নি, উল্টো ধ্বংস হয়েছে ঘরোয়া ক্রিকেট। 12 বছরেও সম্ভব হয়নি ক্রিকেট বিকেন্দ্রীকরণ। তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে যে একটা আন্তর্জাতিক মানের টিম তৈরি করা, সেই জিনিসটা করতে আসলে ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী হচ্ছে অব্যবস্থাপনা। বেশিরভাগ জেলায় কিন্তু খেলা হয় না, ক্রিকেট লিগ হয় না, রিয়েলিগেশন লিগ হয় না, এবং সাথে মাঠের যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা, প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে জেলা পর্যায়ে মাঠ, নতুন নতুন মাঠ তৈরি করা, সেই জায়গাগুলোও কিন্তু আমার মনে হয় প্রসারিত হয় নাই। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এন্ট্রি ফি 1 লাফে হয়েছে 5 লাখ। দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায়ও ছিল পক্ষপাতিত্ব। আম্পায়ার কোনো না কোনোভাবে একটি দলকে সাপোর্ট করতো। ন্যাশনাল টিমে প্লেয়ার খেলতো আমাদের এখানে 4 থেকে 5 জন, কোনো সময় 3 জন। আমাদের এখানে সাকিব তামিম খেলতো ওই সময়টায়, এবং এই খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে যে রূপগঞ্জে যেন কেউ না খেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঢেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগই নেই। অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিত্যক্ত থেকেছে বছরের পর বছর। টেস্ট ভেন্যু খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয় না বহু বছর। সাম্রাজ্য চালাতে কাউন্সিলরশিপেও দুর্নীতি করেছেন পাপন। বার্ষিক সাধারণ সভাগুলো ছিল সদস্যদের দামি উপহার পাওয়ার অনুষ্ঠান। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধস, নারী শিশু সহ 6 জনের মৃত্যু। আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। বিচার বিভাগ সংস্কারে কমিশন গঠন ইতিবাচক, পৃথক সচিবালয়ের পরামর্শ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 লাইনে।
এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।